সুপ্রিয় দর্শক, অনলাইন নিউজ পোর্টাল ptvnewsbd.com এর নিয়মিত আয়োজন সমৃদ্ধির পথে বাংলাদেশ শীর্ষক সংলাপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশিস কুমার দে। আমাদের আজকের আলোচনার বিষয় করোনার দ্বিতীয় তরঙ্গে করণীয়। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আত্মমানবতার সেবায় নিবেদিত সংগঠন সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর বাগেরহাট শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোশাররফ হোসেন মুক্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপকমিটির সদস্য এবং চিকিৎসক বার্তার প্রধান সম্পাদক ডাক্তার সুব্রত ঘোষ, তিনি যুক্ত হয়েছেন সাতক্ষীরা থেকে। আপনাদের দুজনকেই এই আয়োজনের পক্ষ থেকে স্বাগত। এখানে বলে রাখি, সম্মানিত আলোচকদ্বয় মাত্র চিকিৎসকদের নেতা নন, তারা দুজনেই একেবারে শতভাগ পেশাজীবী চিকিৎসক এবং এই করোনার প্রাদুর্ভাব শুরু থেকে তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন। নিজ নিজ পরিমণ্ডলে তারা ব্যাপক সমাদৃত এবং জনপ্রিয়। এছাড়া ডাক্তার সুব্রত নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। ডাক্তার মোশাররফ হোসেন তিনি আক্রান্ত হননি, তবে তিনি অনেক ভয়াবহ করোনা রোগীর বাড়িতে ছুটে গিয়েছেন এবং তার চিকিৎসক কন্যা কুয়েত মেট্রো হাসপাতালের চিকিৎসক, তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, পরবর্তীতে সুস্থ হয়েছেন। আমরা দুই অতিথির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেই আলোচনায় যেতে চাই। আমি বলে রাখি যে করোনার দ্বিতীয় ধাপ নিয়ে নানা কথাবার্তা চালু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী আজ 26শে সেপ্টেম্বর বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের 203তম দিন। এ পর্যন্ত আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন 3,57,853 জন এবং মারা গেছেন 5,0129 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে 1,106 ও 36। আর সারা বিশ্বে আজ পর্যন্ত এ রোগে মৃত্যু হয়েছে 9,93,413 জনের এবং আক্রান্ত হয়েছেন 3,27,58,341 জন। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে সৃষ্ট বা শনাক্ত এই ভাইরাসের প্রাদুর্ভাব এতটাই প্রকট আকার ধারণ করেছে যে যান্ত্রিক সভ্যতার এই চরম উৎকর্ষের যুগেও ক্রমবর্ধমান সভ্যতাকে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে গোটা বিশ্বে। তো যাই হোক, আমি এই আলোচনাটা শুরু করতে চাচ্ছি ডাক্তার মোশাররফ হোসেনকে দিয়ে। বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ বলছেন করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ বা ঢেউ ইতিমধ্যে এখানেও শুরু হয়েছে। তাদের কেউ কেউ আশঙ্কা করছেন দ্বিতীয় দফায় করোনা আরো ভয়ানক রূপ নেবে। যদিও আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন করোনার দ্বিতীয় ঢেউ আসছে এবং তা মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। অন্যদিকে মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য এবং সরকারি দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন যে করোনার দ্বিতীয় ঢেউ আরো ভয়ানক রূপ নিতে পারে। তো আসলে আমরা যারা আম জনতা, আমরা কি ধরে নিতে পারি যে করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছে, নাকি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কথা অনুযায়ী দ্বিতীয় তরঙ্গ আসছে এবং সরকার তা মোকাবেলায় যথেষ্ট প্রস্তুত? মিস্টার মোশাররফ হোসেন। জি, শুভেচ্ছা যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আশিসকে আর ডক্টর সুব্রত আমার সাথে আছেন। মূলত করোনার দ্বিতীয় যে ঢেউ তরঙ্গ বাংলাদেশে, প্রথমে কথাটা সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই বলেছেন, তারপরে সরকারের অন্যান্য মন্ত্রী তারা দেখি কথাটা জোর দিয়ে বলেছে, বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রীও কথাটা সেদিন বলেছেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী বলার পরে বলেছেন। কিন্তু প্রথম কথাটা ওনার কাছ থেকে আসা উচিত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী দ্বিতীয় ঢেউর কথা বলার পরে সবাই এই ব্যাপারটা বলছেন। আমার যেটা মনে হয় যে বাংলাদেশে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে
কম, কিছু কিছু জায়গায় করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ বাড়ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে সংক্রমণ বাড়ার চিত্র নেই, একটা স্ট্যাটিক অবস্থা চলতেছে, মৃত্যু এবং সংক্রমণের হার। তবে আমাদের যেহেতু পরীক্ষা খুবই কম হচ্ছে, আমরা টোটাল আক্রান্তের সংখ্যা আমরা ঠিক এই মুহূর্তে ওভাবে বলতে পারবো না, কখনো বুঝতেও পারিনি। তবে দ্বিতীয় ধাপের ব্যাপারটা যেটা বলা হচ্ছে, দ্বিতীয় তরঙ্গ, ভাইরাস ডিজিজগুলো শীতের সময় সবসময় প্রকোপ বৃদ্ধি পায়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলেন আর করোনা ভাইরাস, সেই জন্য একটা আশঙ্কা থাকছে। কিন্তু বৈজ্ঞানিকভাবে যেটা হবেই এমন কোনো কথা নেই। কোনো কোনো দেশে দ্বিতীয় ধাপের ব্যাপারটা দেখাই দেয়নি। তো তবুও যেহেতু সামনে শীত আসছে এবং আমাদের সেইভাবে একটা প্রস্তুতি থাকা দরকার। কিন্তু আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেভাবে বলছেন যে তার প্রস্তুতি, আমরা দিন দিন করোনা হাসপাতাল কমিয়ে নিচ্ছি, আমাদের জনগণের ভিতরে সেইটা যে শক্ত প্রস্তুতি, মাস্ক পরার ব্যাপারে, সামাজিক বা শারীরিক দূরত্ব রক্ষার ব্যাপারে, সেগুলো কিন্তু আসলে আস্তে আস্তে শ্লথ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে তেমন প্রচারণাও কিন্তু নেই। আগে কিছু মোবাইল কোর্ট হচ্ছিল মাস্ক পরার ব্যাপারে, এসব কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। সেই জন্য আমরা যে খুব প্রস্তুত আছি কথাটা কিন্তু সত্যি না। আমরা একটু বরঞ্চ গা ছাড়া ঢিলে ঢালা ভাবেই চলছি, এবং যদি একটা হঠাৎ দ্বিতীয় তরঙ্গ শুরু হয় সেক্ষেত্রে আমরা কিন্তু খুব প্রস্তুত অবস্থায় আছি এই দাবি করাটা ঠিক হবে না। তাহলে ধন্যবাদ। তাহলে আমাদের কি হবে? আমরা যারা সাধারণ জনগণ, আমাদের তো বাঁচতে, আমরা তো বাঁচার জন্য লড়াই করব। সেই লড়াইটা কোন, আমি লড়াইয়ের কৌশলটা কি হবে? আচ্ছা, আমি কিন্তু এই প্রশ্নটা নিয়ে আমরা একটা স্বেচ্ছাসেবক টিম গঠন করি। মোশাররফ ভাই বোধহয় ইন্টারনেটের সমস্যা হচ্ছে। জি বলেন। হ্যাঁ, আমরা যখন করোনা শুরু হয় তখন আমরা বাগেরহাটে একটা স্বেচ্ছাসেবক টিম গঠন করি, মোটামুটি বিএম এর নেতৃত্বে, আমার নেতৃত্বে। আমরা কিছু ইয়ং তরুণকে নিয়ে আমরা এই যে জনগণের যে করণীয় বিষয়ের ভিতরে প্রথম ছিল মাস্কটা পরা। এই মাস্ক পরার ব্যাপারে আমরা যথেষ্ট প্রচারণা করি, কিন্তু এটা এখন পর্যন্ত সেভাবে কিন্তু আমরা বাংলাদেশে সফল হইনি। এই মাস্ক পরাটা ছাড়া জনগণের আর করার মধ্যে আছে যে পরিচ্ছন্নতা বজায় রাখা। এখন জীবাণুটা ঢুকবে নাক দিয়ে, মুখ দিয়ে, নিঃশ্বাসের সাথে। এখন আপনি যদি মাস্ক পরেন, এটি একমাত্র আপনার পক্ষে একটা শক্ত অবস্থান নেওয়া এই ভাইরাসের বিরুদ্ধে। হ্যাঁ, জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে এই আবারও আসছি। আমি এখন যাচ্ছি ডাক্তার সুব্রতর কাছে। এ পর্যন্ত করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলি আর বাংলাদেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, আইডিসিআর, স্বাস্থ্য অধিদপ্তর, হ্যাঁ, যাই বলি না কেন, এবং বিশেষজ্ঞ চিকিৎসক সবাই একই কথা বলছেন যে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য প্রধানতম উপায়, এই মুহূর্তে প্রধানতম উপায় হচ্ছে মাস্ক ব্যবহার এবং হাত বারবার সাবান দিয়ে ধোয়া, অর্থাৎ স্যানিটাইজ করা। এছাড়া নিত্য ব্যবহার্য জিনিসপত্রগুলো যেটা সবসময় ব্যবহার করা হয় সেগুলোকে জীবাণুমুক্ত রাখা। কিন্তু এই মাস্ক ব্যবহারের জন্য ইতিমধ্যে সরকার একটি অফিস আদেশ জারি করেছেন এবং এ সংক্রান্ত কঠোর বিধিবিধান অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিল, যেটা একটু আগে ডাক্তার মোশাররফ হোসেন মুক্ত ভাই বলছিলেন যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার জন্য কয়েকদিন মোবাইল কোর্টও পরিচালনা করা হয়েছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মধ্যে সচেতনতার এক ধরনের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। দেখা যাচ্ছে যে শতকরা ৮০ জন লোকই এখন মাস্ক ব্যবহার করছেন না। তাহলে করোনা যদি আবারও আমাদের উপর জেঁকে বসে, যদিও এখনো জেঁকে আছে, কিন্তু মাত্রাটা অনেকটা সহনীয়ই বলা যায়।
দ্বিতীয় তরঙ্গ যদি আরো শক্তিশালী আকার ধারণ করে এবং আমাদের উপর সেইভাবে আঘাত আনে, সেই ক্ষেত্রে আমাদের নিরাপত্তার উপায় কি? মিস্টার সুব্রত ঘোষ। ধন্যবাদ আশিস দা। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যেভাবে একজন সাংবাদিক হিসেবে, একজন করোনা যোদ্ধা হিসেবে যুদ্ধ করে যাচ্ছেন, আপনাকে আসলেই অনুসরণযোগ্য একজন করোনা যোদ্ধা আপনি। এবং সেই সাথে ধন্যবাদ, আরো বেশি ধন্যবাদ জানাই যে যার সাথে আমাকে এই অনুষ্ঠানে আয়োজন আনার সুযোগ হয়েছে এবং আপনার মাধ্যমে হয়েছে, সেই বাংলাদেশের যে সন্ধানী, বাংলাদেশের রক্ত আন্দোলনের পুরোধা প্রতিষ্ঠান সন্ধানী, চক্ষুদান আন্দোলনের মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পুরোধা প্রতিষ্ঠান সন্ধানী, সেই সন্ধানীর প্রতিষ্ঠাতাদের একজন, এবং বলবো যে উনার প্রচেষ্টাতেই সেই সন্ধানী প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের পরম পূজনীয় একজন স্যার, জনাব মোশাররফ মুক্তা সাহেব। এবং আপনারা জানেন যে উনি বাগেরহাটে মতো একটা জায়গায় থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত থেকে সর্বোপরি একজন মানুষ হিসেবে, মানবিক চিকিৎসক হিসেবে, এবং ওনার মেয়েও কিন্তু আমাদের করোনা যোদ্ধা হিসেবে, আমাদের সঙ্গী হিসেবে কাজ করেছে। তো ওনার সাথে আমাকে একসাথে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আশিস দা, আমি আপনার সম্পর্কে একটু বলতে চাই যে পিটিভি নিউজ থেকে আপনি, আপনার মতো একজন মানুষ, যে একজন মিডিয়া কর্মী হিসেবে আপনি যেভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে যুদ্ধ করছেন, আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা। আপনি খুব সুন্দর একটা কথা প্রশ্ন করেছেন। আমাদের জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মশতবার্ষিকী, সেই জন্মশতবার্ষিকী যে বছরটা আমরা যেখানে আনন্দ উল্লাস করে সেই বঙ্গবন্ধুর জন্মদিন পালন করব, জন্মোৎসব, সেই সময় আমাদের এখানে হানা দিল করোনা। এবং দেখুন, জাতির জনকের সুযোগ্য কন্যা নেতৃত্বে যেভাবে আমরা করোনা মোকাবেলা করছি, এখনো পর্যন্ত করোনা মোকাবেলা কিন্তু আমরা, প্রথমে যখন করোনা বাংলাদেশে আসে তখন অনেকেই অনেক রকম কথা ভেবেছিলেন যে আমাদের মতো যে উন্নয়নশীল দেশ, ঘনবসতিপূর্ণ দেশ, করোনা আসলে কত না মৃত্যু হবে। কিন্তু দেখেন, আমাদের সবাই যে যার মতো করে মন্তব্য করি না কেন, দায়িত্বশীল কর্মকর্তারা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথম কথা বলেছিলেন, আপনারা কেউ চিন্তিত হবেন না, আমাদের করোনা মোকাবেলার মতো সক্ষমতা আছে। এবং দেখেন, ওনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা, মিডিয়া কর্মীরা, পুলিশ বাহিনী, মাঠ প্রশাসন, সেনাবাহিনী সহ, ইভেন ব্যাংকার সহ, যার বাংলাদেশের সর্বস্তরের মানুষ যেভাবে করোনা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছে। এই দেখুন, আমি কিন্তু মুক্তিযুদ্ধ উত্তর প্রজন্ম, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা দেখিনি, কিন্তু আমার কাছে করোনাটাই, কিন্তু আমি কখনোই তুলনা করছি না মুক্তিযুদ্ধের সাথে, কিন্তু আমার কাছে করোনাটাই কিন্তু একটা অনেক বড় ধরনের যুদ্ধ, যেটা কিনা মুক্তিযুদ্ধ থেকেও কোনো অংশে কম না। আমি কিন্তু শ্রদ্ধা রেখেই বলছি মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের। কিন্তু দেখুন, আমরা সম্ভবত মুক্তিযুদ্ধের পরে এই একমাত্র এই করোনার বিষয়টা, করোনা মোকাবেলাতে আমরা কিন্তু সকলে ঐক্যবদ্ধ হয়েছি। কিছু কতিপয় মানুষ ছাড়া, যারা বিচ্ছিন্নতাবাদী, তারা ছাড়া আমরা কিন্তু সবাই করোনা মোকাবেলা এক হয়েছি। এবং এখানে কোনো রাজনৈতিক অস্থিরতা নাই, সকলে এক হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সুযোগ্যভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এবং আমরা তার সাথে কর্মী হিসেবে কাজ করছি। উনি কিন্তু ফোর্বস ম্যাগাজিনে প্রশংসিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন যে গবেষণা জরিপ, সেখানে কিন্তু উনি করোনা মোকাবেলায় সফল একজন প্রধানমন্ত্রী হিসেবে উনি কিন্তু প্রশংসিত হয়েছেন। এখন আসুন, করোনা মোকাবেলার দ্বিতীয় ধাপ, যেটা কেউ বলছেন এসে গেছে দ্বিতীয় তরঙ্গ, কেউ বলছেন দ্বিতীয় তরঙ্গ। এবং আমাদের মুক্ত স্যার যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথম বলেছিলেন যে আপনারা দ্বিতীয় যে তরঙ্গ করোনার, সেই তরঙ্গের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং উনি কিন্তু এটাও বলেছেন যে আমাদের কিন্তু প্রথম ধাপ যেহেতু মুক্ত করেছি, দ্বিতীয় ধাপ মুক্ত করার মতো ক্যাপাবিলিটি, সক্ষমতা আমাদের বাংলাদেশে রয়েছে। কারণ কি, বাংলাদেশের মানুষের কিন্তু একটাই বিষয় যেটাকে প্রবলভাবে আলোড়িত করে, মানুষের মনোবলটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এখন দ্বিতীয় যে ঢেউ, সেই দ্বিতীয় তরঙ্গ যদি আসে, সেই ক্ষেত্রে কি করণীয়, এটাই প্রশ্ন ছিল আপনার। সেই ক্ষেত্রে দেখেন, করণীয় বলতে গেলে আমরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো দেখছেন এক এক সময় এক এক রকম কথা বলছে। আসলে কি, নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19 এমন একটা রোগ, যে এমন একটা ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ, যেটা সম্পর্কে আগে কিন্তু বিশ্ববাসী এত বেশি পরিচিত ছিল না। এই কারণেই গবেষণা কিন্তু মানে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এটাকে আমাদের সরকারি একটা প্রজ্ঞাপন এখন এমন ভাবে হচ্ছে, একটু পরে আবার চেঞ্জ হচ্ছে, কারণ বিশ্ববাসী তো এটা সম্পর্কে কোনো ধারণা নাই, আর সেখানে বাংলাদেশে তো ধারণা নেই। কাজে যখন যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা দিচ্ছে, আমরা চেষ্টা করছি ঠিক ওভাবে আমাদের দেশের নির্দেশনাটাকে মানিয়ে নিতে। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে এস্টাবলিশ কয়েকটা বিষয়, সেটা আমি একদম মোটা দাগে কথাগুলো বলছি। এক হলো মাস্ক এবং মাস্ক, অর্থাৎ কিনা আপনাকে মাস্ক পরতেই হবে।
সেটা 30 স্তর বিশিষ্ট সার্জিক্যাল মাস্ক হোক, সেটা গেঞ্জি কাপড়ের মাস্ক হোক, সুতি কাপড়ের মাস্ক হোক, আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে। 2 নম্বর যেটা আসছে সামাজিক বা শারীরিক দূরত্ব, যেটা শারীরিক বা সামাজিক দূরত্ব যেভাবে বলুন না কেন আপনাকে শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। 3 নম্বর যেটা আসছে স্যানিটাইজার ব্যবহার করতে হবে অথবা হাত ধুতে হবে। কেন? এই আমাদের যে হাতটা, এই হাতটাই কিন্তু আমার কাছে বড় শত্রু। এই হাত দিয়ে কিন্তু আমাদের যে করোনা কিন্তু 3 ভাবে ছড়াচ্ছে। একটা হলো ওরাল ক্যাভিটি অর্থাৎ মুখগহ্বর, একটা হলো ন্যাজাল ক্যাভিটি অর্থাৎ নাসারন্ধ্র, এবং 3 হচ্ছে চোখ, চোখ দিয়ে ছড়ায়। মাস্কটা যদি পরি আমি, তাহলে কিন্তু আমার নাক এবং মুখটা ঢেকে যাচ্ছে। আর চোখের জন্য আমরা সিল চশমা পরছি, সেই ক্ষেত্রে তো আমাদের করোনা প্রতিরোধ করতে, এবং আমরা কিন্তু যারা বাইরে যাই, পরিবার থেকে বাইরে যায়, এবং যাদের পরিবারে শিশু এবং বৃদ্ধ মানুষ আছে, শুধু তাই না, যাদের পরিবারকে সুরক্ষিত রাখতে গেলে আমাদের বেশ কিছু ছোট ছোট জিনিস ফলো করতে হবে। কি রকম? আমি যে 3টা কথা বললাম, শারীরিক দূরত্ব, মাস্ক ব্যবহার করা এবং হাত হাত পরিষ্কার রাখা। সাবান দিয়ে, যে কোনো সাবান দিয়ে, ডিটারজেন্ট সাবান হোক, পচা সাবান হোক, আপনার কিন্তু সেই দামি সাবান ব্যবহার করার দরকার নেই। এই সাবান দিয়েও হাতটা ধৌত করবেন। এবং বাইরে যারা চাকরি করেন, আমাদের মতো যারা বাইরে যায়, সে প্রতিদিন বাইরে যেতে হয় জীবিকার তাগিদে, মানব সেবার তাগিদে, তাদেরকে জুতাটা কখনো বাসায় নিব না আমরা। সেই সাথে বাসার যে আমাদের যে জামা পরিধেয়টা থাকবে, সেটা যখন আমরা বাসায় যাব অবশ্যই একটা আলাদা বাথরুমে সেটা ধুয়ে ফেলবো নিজেই, সেই সাথে গোসল করে ফেলবো। এটা পালন করতেই হবে, অবশ্যই পালনীয়। এবং যে জিনিসটা যে করতে হবে সেটা হলো, বাসায় কোনো বৃদ্ধ পেশেন্ট এবং যাদের কোমরবিডিটি আছে, অর্থাৎ কিনা যাদের অন্য রোগ আছে, যেমন ডায়াবেটিস, কিডনির রোগ, তারপর হচ্ছে যার উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, সিওপিডি, এই ধরনের রোগ। সিওপিডি মানে দীর্ঘস্থায়ী শ্বাস প্রশ্বাস বাধাজনিত রোগ, অ্যাজমা, হাঁপানি, তাদেরকে অবশ্যই আমার সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। এই যে আমি খুব অল্প সময় যে কথাগুলো বললাম, দ্বিতীয় ওয়েভ কেন, তৃতীয় ওয়েভ কেন, বারবার ওয়েভ আসলেও আমি কিন্তু সেই ওয়েভ থেকে আমার নিজেকে সুরক্ষিত রাখতে পারবো, আমার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবো। আর সব কথা বড় কথা, জনসচেতন বাঙালির যেমন ইতিহাস আছে, মুক্তিযুদ্ধে 9 মাসের যুদ্ধ, মুক্তি ওই পাকিস্তানের দোসরদের হাত থেকে জয় সিনিয়ানার ইতিহাস আছে, তেমনি চুরির দিক দিয়ে বাংলাদেশ কিন্তু সর্বশ্রেষ্ঠ চোর। কারণ বাংলাদেশিদের গর্বিত ইতিহাসও আছে, চুরির ইতিহাসও আছে। আপনি বাংলাদেশিদেরকে লাঠি পেটা না করে কোনো আইন কিন্তু পালন করাতে পারবেন না। কারণ আপনি যদি মারা যান, আপনার পরিবারের কাছে আপনি কিন্তু সব, কিন্তু রাষ্ট্রের কাছে আপনি মাত্র সংখ্যা। এই জিনিসগুলো মানুষকে খুব ভালোভাবে মেকশিওর করতে হবে, বোঝাতে হবে যে আপনি আপনার পরিবারের কাছে কতটা বেশি ইম্পর্টেন্ট। আর করোনা এমন একটা রোগ যে আপনারা কেউই আতঙ্কিত হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমার এই পর্বের কথাটা শেষ করব, যে যদি ধরি 100 জন করোনা আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে 85 জন রোগী কিন্তু বাসায় নর্মাল ট্রিটমেন্টে ভালো হয়ে যাচ্ছে, 85 জন। এবার আসেন বাকি 15 জন, 15 জনের মধ্যে 10 জন কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হয়ে তারা ব্যবস্থাপত্র নিয়ে সুস্থ হয়ে যাচ্ছে দিব্যি। এইবার বাকি যে 5% রোগী থাকে, সে লোক থাকে করোনা আক্রান্ত, তাদের কোনো হয়তো ডায়াবেটিস আছে কিংবা অন্যান্য কোমরবিডিটি যে সহ রোগ যেগুলো আছে, মৃত্যুর পথ যাওয়ার যে রোগগুলো, সেইগুলো থাকলে তাদের মধ্যে থেকে কিন্তু মাত্র 1.3, আমি যতদূর জানি, আমি জানি না ইনফরমেশনটা হয়তো আরো আপডেট হতে পারে, তো মাত্র 1.3% লোক কিন্তু মারা যাচ্ছে। এবং এই যে 5% লোক, 95% লোক কিন্তু সুস্থ হয়ে গেল। 5% লোকের হসপিটালে ভর্তি থাকতে হয়, এবং তাদের অধিকাংশ কিন্তু হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। মাত্র 1.3% মানুষ মারা যায়। তার মানে 100 জনের মধ্যে মাত্র 1.3 জন মানুষ মারা যাচ্ছে। কাজে আতঙ্কিত হবেন না। যেটা কিনা প্রতিদিন যে রোড অ্যাক্সিডেন্ট হয় তার চেয়েও কিন্তু অনেক কম। কাজেই আতঙ্কিত হবেন না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আতঙ্কিত নয়, সতর্ক হন। আমাদেরকে সতর্ক হতে হবে। আমি নিজে করোনা আক্রান্ত হয়েছি, আমার বাড়ির বাচ্চা, বউ, আমার ওয়াইফ সবাই করোনা আক্রান্ত হয়েছি। আপনাদের সকলের আশীর্বাদে, সকলের দোয়ায় আমি কিন্তু এখন সার্ভাইভ করে আছি। তো আমার এই ছিল প্রথম পর্বের কথা। আমি আশিস ভাইকে বলছি। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার সুব্রত ঘোষ। আমি আবার আসছি ডাক্তার মোশাররফ হোসেন মুক্তোর কাছে। করোনার প্রাদুর্ভাব কমে গেছে, হাসপাতালগুলোতে রোগী আসছে না, হাসপাতালের শয্যাগুলো খালি থাকছে, এমন যুক্তিতে সরকার ইতিমধ্যে রাজধানীর বেশ কয়েকটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল বন্ধের নির্দেশনা জারি করেছে। তাহলে হাসপাতালে রোগী না যাওয়ার কারণ কি? করোনার প্রাদুর্ভাব কমে যাওয়া, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? ডাক্তার মোশাররফ হোসেন মুক্তো। হ্যাঁ, ধন্যবাদ আশিস। মূলত প্রশ্নটা একটু জটিল আর কি, উত্তরটাও বেশ জটিল। তবে আমাদের দেশে
সরকারি প্রতিষ্ঠানের উপরে মানুষের আস্থাহীনতার একটা বড় নিদর্শন বা প্রমাণ হচ্ছে এই কোভিডের সময় হাসপাতালে না যাওয়া। মানুষ জানে যে এটা একটা ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ, এটা কিন্তু মোটামুটি মানুষের ভিতরে এই মেসেজটা আছে। একটা বাড়িতে আতঙ্ক রয়ে গেছে মানুষের মধ্যে। হ্যাঁ, বাড়িতে একজন লোক থাকলে প্রথম দিকে আমরা দেখছিলাম যে সন্তান মাকে ফেলে যাচ্ছে, বা হাসপাতালের দরজায় মাকে ফেলে আসছে, বাবাকে ফেলে আসছে। কিন্তু এই আতঙ্ক কাটিয়ে উঠে কিন্তু বাড়িতে চিকিৎসা নেওয়া শুরু করলো। আমাদের রোগীরাও, আমরা অনেককে অনেক অক্সিজেন ডিস্ট্রেস নিয়েও কিন্তু হাসপাতালে যেতে রাজি করাতে পারছিলাম না। তারা বাসায় অক্সিজেন সিলিন্ডার জোগাড় করবে, এভাবে করে করে তারা বারবার চেষ্টা করছিল হাসপাতালে না যেতে। এখন এটার একটা মানে বড় কারণ হচ্ছে আমাদের যে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, মানে যেহেতু কোভিড, সেখানে কিন্তু লোকজন যেতে চাচ্ছে না। এর পিছনে আহ, আমাদের কারণগুলো বেশ বড় আকারে সরকারেরও খুঁজে দেখা দরকার, আমাদের স্বাস্থ্য বিভাগের খুঁজে দেখা দরকার যে আমাদের স্বাস্থ্য বিভাগের প্রতি লোকের আস্থাহীনতা কেন, কিভাবে ডেভেলপ করছে। এখন প্রথম দিকে মানুষ যাচ্ছিল, পরে যখন এই শাহেদ এবং সাবরিনা ইত্যাদি করোনা সংক্রান্ত ব্যাপারে তাদের সরকারের পক্ষ থেকে তাদের যে সরকারের সহযোগী হিসাবে নেওয়া হয়েছিল, তখন কিন্তু মানুষের আস্থা আরো কমে গেল যে তাহলে তো করোনার ব্যাপারে সরকারের যে সমস্ত হাসপাতাল, সেখানে এরকম বড় বড় কারচুপি হচ্ছে, তাহলে ওখানে নিরাপদ না। এটা হচ্ছে একটা বড় কারণ। এই আর আমাদের দেশে একটা দুঃখজনক সত্য যে হাসপাতালে আমাদের নার্সিং স্টাফ কম, চিকিৎসক স্বল্পতা আছে। তার সাথে সাথে আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে বলতে চাই আমার কলিগদের প্রতি শ্রদ্ধা রেখে যে আমাদেরও কিছু মানে নিজেদের মানবিক সীমাবদ্ধতা আছে। আমরা হয়তো রোগীর সাথে সেভাবে হয়তো আমাদের পেশার ব্যস্ততার কারণে হোক, আমাদের অনেক রোগীর চাপের কারণে হোক, আমরা তো রোগীর পাশে সেভাবে দাঁড়াতে পারি না। তো সেই জন্যই লোকে আস্তে আস্তে সরকারি হাসপাতাল থেকে সরে আসতে শুরু করছে। কিন্তু ঠিক উল্টো দিকে আপনি দেখেন যে যে সমস্ত বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা দেওয়া শুরু করলো, সেখানে কিন্তু রোগী সবসময় থাকছে। সেসব জায়গায় কিন্তু মানুষ যেতে অনীহা বোধ করছে না। তো এই জন্য বিষয়টা সরকারি প্রতিষ্ঠানের দুর্বলতা এবং আমাদের স্বাস্থ্য বিভাগের প্রতি লোকের অনাস্থারই একটা প্রমাণ আমি মনে করি। আর একটা জিনিস হচ্ছে যে যখন প্রাথমিক আতঙ্কটা কেটে গেল মানুষের, তো আমাদের বাঙালি মানুষের মননে আত্মীয় স্বজনকে আমরা সহজে কাছে রাখতে চাই, বাবা মার পাশে বসে সেবা করতে চাই। তো এই অসুস্থ জনকে আমরা দূরে সরাতে চাই না। যখন মানুষের আতঙ্কটা কেটে গেল, হয়তো সে কারণেও হয়তো মানুষ হাসপাতালে না যেয়ে নিজের গৃহে, নিজের ঘরে, নিজের সংসারে আত্মীয় স্বজনের কাছে বসে, মানে কাছে থেকে চিকিৎসা নিতে প্রিফার করলো। আমার মনে হয় যে এই দুটো হচ্ছে মূল কারণ। সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাহীনতা, আর আমাদের যে চিরায়ত বাঙালি কালচার, যে সংসারে আত্মীয় স্বজনের পাশে থেকেই মরতে চাই, মানে এরকম একটা প্রিয়জনের মানে মৃত্যুকালেও প্রিয়জনের সান্নিধ্য লাভের একটা সান্নিধ্যে প্রবল থাকার ইচ্ছা আর প্রবল কি। প্রত্যাশা সবার মধ্যে থাকে। হ্যাঁ, ধন্যবাদ হ্যাঁ, জনাব মোশাররফ হোসেন। আপনার কাছে আমি আবার আসবো। আমি যাচ্ছি ডাক্তার সুব্রত ঘোষের কাছে। মিস্টার ঘোষ, আপনি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং ক্ষমতাসীন দল তো বটেই, আওয়ামী লীগের আহ, একটি উপকমিটির সদস্য। সারা দেশে রাজধানী ঢাকা থেকে প্রতিটি গ্রামেই আপনাদের সংগঠন রয়েছে, অসংখ্য নেতাকর্মী রয়েছেন। এই দুর্যোগ প্রবণ, আমি কোভিড-19 সংক্রমণকে দুর্যোগ বলেই আমি মনে করি, একটি বড় ধরনের দুর্যোগ। এই দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে আপনাদের সংগঠনের যারা নেতাকর্মী আছেন মাঠ পর্যায়ে, তারা কি ভূমিকা পালন করছেন বা করেছেন?
মিস্টার ঘোষ। অনেক অনেক ধন্যবাদ আশিস দা, আমাকে এই বিষয়টা তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য। আর দেখুন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির একজন সদস্য, এবং এই সম্পাদক হিসেবে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আছেন আমাদের জননন্দিত নেতা জনাব সুজিত রায় নন্দী মহোদয়। তো আমি প্রথমে একটু বলে নেই, আপনি যেহেতু বললেন, আমার নিজ জেলা সাতক্ষীরাতে আমরা উপকমিটির পক্ষ থেকে কাজ করেছি, এবং আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কাজ করেছি। এবং আপনারা জানবেন যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম, উনি কিন্তু এই করোনা আক্রান্তদের পাশে ত্রাণ দিতে যেয়ে কিন্তু করোনা আক্রান্ত হয়েছিলেন, এবং ওনার স্ত্রী সহ। এবং সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন, সাতক্ষীরা উপজেলা আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন, ওনারা দুজনেই কিন্তু করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এবং এটা সোশ্যাল মিডিয়া বলুক এবং যারা সাতক্ষীরা অধিবাসী আছেন তারা কিন্তু জানেন যে কি পরিমাণ কাজ দল থেকে করা হয়েছে। তো এই যে আমি শুধু জাস্ট উদাহরণ দিলাম এই কারণে যে দেখুন, আপনার জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং উপজেলা সদর উপজেলা আওয়ামী লীগ, এখানকার যে প্রধান যে দুইজন কর্মকর্তা, তারা কিন্তু দুজন মৃত্যুবরণ করেছেন, এবং একজন কিন্তু সস্তিক করোনা আক্রান্ত হয়ে কিন্তু উনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। আমি শুধু জাস্ট এই আক্রান্তের কথাটা বললাম এই কারণে যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু অনেক কর্মী বান্ধব। আপনারা যেভাবে নেন না কেন, কিছু কিছু দুষ্ট লোক দলে থাকবে, তাদেরকে আমরা এক্সেপশন ইজ নট দ্য এক্সাম্পল সেই হিসাবে ধরবো। এই হিসাবে কিন্তু কাজ করা হয়েছে। এটা আমার জেলার কথা বললাম। এখন আসি কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে কি করা হয়েছে। দেখুন, করোনা যখন আক্রান্ত হয়ে শুরু হলো বাংলাদেশে, সম্ভবত 8ই মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল, এবং 18 মার্চ সরকারিভাবে করোনা আক্রান্ত ট্রিটমেন্ট মানে শুরু করা হলো, এবং সেই সময় প্রথম করোনা কেস পাওয়া গেল। তো আমি তারপর থেকেই কিন্তু ঠিক 18 মার্চ 19 মার্চ থেকেই কিন্তু আমাদের যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয় যেটা তিনেরে, সেইখানে তৎসংশ্লিষ্ট এলাকায় কিন্তু করোনা বিরোধী মানে করোনা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবে মাস্ক বিতরণ কর্মসূচি, এবং সেই সাথে কিন্তু সকলকে যে করোনার বিষয়ে সচেতন করা, অ্যাসুরেন্স করা, মেন্টাল অ্যাসুরেন্স করা, এই ধরনের কর্মসূচি শুরু হয়ে গেছিল। আমি বললাম 19 মার্চের কথা। এরপর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সুযোগ্য সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে সহ এই যে আমি বললাম যে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি, সেই উপকমিটির যে আমাদের সুজিত রায় নন্দীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু দলীয় কর্মী সহ গরিব মানুষ, প্রতিবন্ধী, তাদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি, জনসচেতনতামূলক পোস্টার, এবং মানুষকে সচেতন করার এবং মেন্টালি সাপোর্ট দেয়। আপনারা জানেন করোনা চিকিৎসা কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট, অর্থাৎ করোনার কোনো ভ্যাকসিন নাই, করোনার কোনো ওষুধ নাই। এটার যে সিমটম গুলো হয় সেই সিমটম গুলোকেই ট্রিটমেন্ট করা হয়। সেই জন্য এবং আরো যে বড় কাজ করা হয়েছে যে এটার যে ট্রিটমেন্ট হিসেবে হাই ফ্লো নেজাল ক্যানুলা, এটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলের উপজেলাতেই, আমি বাগেরহাটের কথা শ্রদ্ধেয় মুক্ত স্যার বলবেন, আমি সাতক্ষীরার কথা বলি, সাতক্ষীরায় কিন্তু এই উপকমিটির পক্ষ থেকে সাতক্ষীরার 3টা উপজেলাতে কিন্তু 6টা হাই ফ্লো নেজাল ক্যানুলা দেওয়া হয়েছে, এবং 3টা অক্সিজেন কনসেন্ট্রেটর, যেটা কিনা এগুলো কিন্তু সবই মডার্ন টেকনোলজি অফ ট্রিটমেন্ট অফ কোভিড। আপনারা জানেন কোভিড শ্বাসতন্ত্রে যে শ্বাস সংক্রমণ করে করোনা, এবং এই শ্বাসতন্ত্রটাকে অকেজো করে দেয়। তো কাজেই এইটা আমি জাস্ট বললাম। এবং বাংলাদেশে আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফেসবুক পেজ ফলো করেন কিংবা বাংলাদেশ বিভিন্ন প্রচার মিডিয়া সবখানে দেখবেন প্রতিদিনই কিন্তু কোনো না কোনো করোনা বিষয়ক কর্মসূচি সেখানে হচ্ছে। কখনো মাস্ক বিতরণ হচ্ছে, কখনো পোস্টার বিতরণ হচ্ছে, কখনো লিফলেট বিতরণ হচ্ছে, কখনো বা আপনার হাইফ্লো নেজাল ক্যানুলা দিচ্ছে, কখনো বা আপনার সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে। এটা এবং আপনারা জানেন এই যে আমার মুক্ত স্যারের মতো যে মানুষগুলো আছে যারা মনে প্রাণে স্বাধীনতার চেতনা লালন করে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, ওনারা কিন্তু প্রথম থেকে বসে নেই, ওনারা কিন্তু প্রথম থেকে কাজ করে যাচ্ছেন। এবং আমরা কিন্তু এরকম মানুষদের নেতৃত্বে, এই যে আমাদের অগ্রজ মুক্ত স্যারদের মতো মানুষদের নেতৃত্বে, এরকম মানুষদের নেতৃত্বে কিন্তু আমরা যে ইয়াং মানুষ যারা আছি, এবং আমরা দেখুন আমাদের লেভেলের কিন্তু চিকিৎসকদের সংক্রমণের বিষয়টা বলবো, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে যারা মানে একদম কর্মী চিকিৎসক যারা আছেন, তারাই কিন্তু সংক্রমিত হচ্ছে অনেক অনেক বেশি।
এবং আমি সেটা বলছি যে চিকিৎসকদের সংক্রমণ আজকে গতকাল পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যে রিপোর্ট সেই অনুযায়ী যে প্রায় 8,000 স্বাস্থ্যকর্মী কিন্তু আক্রান্ত হয়েছেন। এবং তো এবং আপনারা জানবেন যে প্রায় 82 জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং তার অথরাইজড আর কি, এর বাইরে আছেন আরো, এবং করোনা সিমটম নিয়ে আরো 7 জন চিকিৎসক মারা গিয়েছেন। তো এই যে চিকিৎসক কাজ করছি আমরা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারেই কাজ করেছি এবং গভর্নমেন্ট ডক্টর কারা কাজ করছি, এবং এই স্টিল নাও গতকাল পর্যন্ত আপনারা আরো জানবেন, আমাদের প্রিয় সাংবাদিক আশিস দা আছেন এখানে, আমাদের কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ উপকমিটি থেকে আমাদের শ্রদ্ধেয় প্রিয় সাংবাদিক ভাইদেরকে কিন্তু প্রতিরক্ষা সরঞ্জাম, পিপিই এবং সাবান, তারপর হচ্ছে গ্লোভস, মাস্ক, হেড কভার, শু কভার, এগুলো কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে কিন্তু দেওয়া হচ্ছে। এই হচ্ছে সংক্ষেপে আমার কার্যক্রম। আসলে কি এত বড় কার্যক্রম, এটা অল্প সময় আসলে বলে বোঝানো যাবে না। আপনারা যারা মিডিয়াতে দেখেন আপনারা সবাই জানবেন, এবং এই কার্যক্রম অব্যাহত আছে, এবং আমাদের জাতির জনকের যারা আদর্শে ধারণ করেন, চেতনা লালন করেন, স্বাধীনতার চেতনা, তারা কিন্তু নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেই মৃত্যু ভয়কে উপেক্ষা করে। আমার যে আবার নেক্সট টাইম করোনা হবে না, আমি যে সংক্রমিত হয়ে মারা যাব না, আমি যে কালকে টক শোতে আসতে পারবো কিনা, কালকে কথা বলতে পারবো কিনা, এই ধরনের কিন্তু সম্ভবত নাই। কাজেই আমরা কিন্তু একটা যুদ্ধে আছি, করোনার বিরুদ্ধে যুদ্ধে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আছি এবং আপনাদেরকে সাথে নিয়ে আছি। আশিস দা। হ্যালো, সম্ভবত লাইনে ডিস্টার্ব। হ্যাঁ, আমি আশিসকে দেখতে পাচ্ছি না, নেট খুব স্লো। হ্যাঁ স্যার, মুক্ত স্যার কি লাইনে আছেন? হ্যাঁ, আমি তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আপনি তাহলে কিছু বলেন আপনার এলাকা নিয়ে। আশিস দা যোগ দিবে, তার আগে আপনার এলাকায় কিভাবে কি কাজ করলেন সেটা যদি একটু বলেন স্যার, তাহলে তো। আমরা আসলে প্রথমে তোমরা এটা করতে পারো, আমরা কিছু ইয়ং ছেলেপেলে নিয়ে একটা ভলান্টিয়ার। আশিস আসছে, আশিস বলুন। আমি ঠিক আছে, ডাক্তার সুব্রত আপনাকে যে প্রশ্ন করেছিলেন, আমি তার সঙ্গে আরেকটু সাপ্লিমেন্ট করি। সেটা হলো, আপনি করোনা শুরু থেকেই, আমি মোশাররফ ভাইকে বলছি, করোনা শুরু থেকে আপনি শহর ছেড়ে প্রত্যন্ত পল্লীতে আক্রান্তদের বাড়ি ছুটে গিয়েছিলেন। সেজন্য আপনাকে আমি জন্মসূত্রে বাগেরহাটের লোক বা পৈতৃক নিবাস বাগেরহাটে, সেই সূত্রে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনার সঙ্গে একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে আপনি যেসব এলাকায় গিয়েছিলেন, ওইসব এলাকাতে যাওয়ার পর স্থানীয় জনগণ, সাধারণত মফস্বল এলাকার জনগণের মাঝে একটু সচেতনতার ঘাটতি থাকে। তো তারা নিশ্চয়ই এনকারেজড হয়েছিল মানসিকভাবে। তো পরবর্তীতে কি সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বেড়েছে নাকি কমেছিল? আচ্ছা, আমি বলি, আমরা প্রথমে যখন করোনার সংক্রমণ শুরু হলো, তো আমার কাছে মনে হলো যে যদি ব্যাপকভাবে আক্রান্ত হয়, হাসপাতালে আমাদের যে লোক সংখ্যা, যে জনবল, এই জনবল চিকিৎসা সেবা দিতে পারলেও না দিতে পারবে না। ধরেন একটা রোগীকে তো ওষুধ প্রেসক্রাইব করলে হবে না, ওষুধটা তাকে দিতে হবে, তাকে খাবারটা দিতে হবে, তাকে টয়লেটে নিয়ে যেতে হবে, তাকে নাকে অক্সিজেনটা লাগাইতে হবে। এইটা ভেবে আমরা 100 জনের একটা স্বেচ্ছাসেবক টিম গঠন করি, এবং স্বেচ্ছাসেবক টিমের সাথে আমরা একটা প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার পরে তাদের নিয়ে আমি কাজ শুরু করি। তো সৌভাগ্যক্রমে যে আমাদের বাগেরহাটে বা সারা দেশেই ওইভাবে সংক্রমিত হয়ে হাসপাতালে হাজার হাজার লোক যায়নি। তো আমরা যেটা করলাম, যে দেখলাম যে মানুষের ভিতরে করোনা রোগীদের একটা অচ্ছুত করার একটা আতঙ্ক বিরাজ করছে। এই জন্যই আমরা মূলত যেখানে প্রথম দিকে করোনা রোগী আসলেই আমরা ভলান্টিয়ার তাদের বাড়িতে যেতাম, তাদের অ্যাসিওর করা, তারা একটা আতঙ্কের মধ্যে থাকতো, তারা একদম বিচ্ছিন্ন একটা দিকে মানুষ হয়ে যাচ্ছিল, তাদের খাবার পৌঁছানো যাচ্ছিল না। তখন আমরা মূলত এই ভলান্টিয়ারদের নিয়ে আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি,
তাদের শারীরিক যেটুকু অসুখ বিসুখ তারা ভুগছিল সেটারও চেষ্টা করছি প্রতিকার করার, প্লাস সামাজিকভাবে যে করোনা হলেই একেবারে তাদের একটা সমাজে এক ঘরে রেখে বিসর্জন দিতে হবে এই ধারণাটা দূর করতে আমি তাদের বাড়িতে যেতাম। প্লাস ওখানে যারা মানুষ আশেপাশে ছিল তাদের সঠিক করণীয় কি, আমরা কিছু মাস্কও বিতরণ করেছি ওই সময়, কিছু স্যানিটাইজার সামগ্রীও দিয়েছি, যে মানে করোনা থেকে বাঁচতে গেলে ওই লোকগুলোকে কিভাবে তারা দূরে না সরিয়ে রেখে তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা, স্যানিটাইজেশন, মাস্ক এগুলোর ব্যাপারে মোটিভেশন দেওয়ার জন্য কাজ করছি। আর এই জন্য আমরা এ পর্যন্ত এই করোনা আক্রান্ত আক্রমণ শুরু হওয়ার পরে আমি প্রায় 30টা মতো মেডিকেল ক্যাম্প করেছি বিভিন্ন গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে 30টার মতো মেডিকেল ক্যাম্প করেছি, ওষুধপত্র দিয়েছি। ক্যাম্পগুলোতে মূল টার্গেট ছিল যে আমরা যারা আসতো তাদের মাস্ক ব্যবহারের ব্যাপারে বলতাম, প্লাস তাদের যদি সংক্রমণের কোনো লক্ষণ থাকে সেটা তাদের বোঝানোর চেষ্টা করা, তারপর তাদেরকে শহরে যদি কোনো টেস্ট লাগে তাদের শহরে আসতে অনুপ্রাণিত করা, এই ব্যাপারগুলো ডিল করেছি। তো আমার মনে হয় যে এই যে স্বেচ্ছাসেবক টিমটা, আমি ডক্টর সুব্রতকে বলবো যে 10 জন হোক, 15 জন হোক, আমাদের যারা ইয়ং জেনারেশনের যারা মানুষের জন্য কাজ করতে চায় তাদের কিন্তু আমরা এইভাবে বিভিন্ন কাজে অনুপ্রাণিত করার জন্য আমরা ছোট ছোট টিম গঠন করতে পারি। তো ডক্টর সুব্রত যেহেতু আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ কমিটি সাব কমিটির সদস্য, অন্তত আমাদের বাগেরহাটের যে কমিটিটা আমাদের স্বেচ্ছাসেবকটা করেছি সেই আদলে সাতক্ষীরায় একটা করা যায়, এটা একটা, এবং অন্যান্য জেলায় ওগুলো করতে অনুপ্রাণিত করলে এই মানুষগুলো, এই ছেলেগুলো এরা বিভিন্ন সময় সামাজিক বিভিন্ন বিপদে বিপদে মানুষের পাশে দাঁড়ার জন্য তারা এই করতে পারে। মনে হয় যে তারা সংগঠিত হওয়ার একটা মানে ব্যাপার হতে পারে আর কি। জি ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন। আমি আসছি মিস্টার সুব্রত ঘোষের কাছে। আপনার কাছে আমার জানতে চাওয়া যে ডাক্তার মোশাররফ হোসেন মুক্ত এতক্ষণ আপনাকে তার 100 সদস্যের স্বেচ্ছাসেবক টিম গঠনের বিষয়ে যেটি বললেন, এই বিষয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? যদি দ্বিতীয় তরঙ্গ সত্যি প্রবল আকারে আঘাত হানে মানব সভ্যতার উপরে, সেই ক্ষেত্রে তো সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে সেই করোনা যুদ্ধে। তখন এমন স্বেচ্ছাসেবক দল তো অবশ্যই প্রয়োজন হবে। তো আপনি এটি নিয়ে কি ভাবছেন মিস্টার ঘোষ? জি ধন্যবাদ আশিস দা, আপনার খুব প্রাঞ্জল ভাষায় যে প্রশ্নগুলো করেন আমার খুব ভালো লাগে, যে আপনি খুব প্রাঞ্জল একটা মন খোলা মানুষ এবং আপনি যেটাকে ধারণ করেন সেটাকেই বাস্তবে বিশ্বাস করেন। তা আমি যেটা বলছি স্যার, মুক্ত স্যার খুব ভালো উদ্যোগ নিয়েছেন এবং আপনার ফেসবুক সাথে যেহেতু আমি সংযুক্ত আছি, আমি কিন্তু প্রথম থেকেই স্যার আপনাকে খুব খুব প্রচন্ড পরিমাণে ফলো করতাম এবং স্যার আপনার বেশ কিছু স্ক্রিনশট নিয়ে আমি আমার প্রোফাইল থেকে সেগুলো আবার দিতাম, যে বিশেষ করে স্যার আপনি যখন আপনার কন্যা যখন করোনা হসপিটালে প্লেসড হলো, ডিউটি করলো, তখন আপনার কন্যাকে একটা পিপি পরিহিত ছবি আপনি দিয়ে আপনি ফেসবুকে যে আশীর্বাদটা করেছিলেন, যে দোয়াটা করেছিলেন, আমি মনে করবো যে একজন পিতা হিসেবে যেমন আপনি সার্থক, আপনার কন্যা হিসেবে সেও আপনার কন্যা হয়ে সার্থক, যে আপনার মতো একজন বাবা পেয়েছে, যে বাবা আশীর্বাদ করেছে। যে যুদ্ধে যাওয়ার আগে আমি ওই ছবিটার পাশে একটা ছবি দিয়েছিলাম, যে যুদ্ধে যাওয়ার সময় যেমন মা আশীর্বাদ করতো তার ছেলেকে, যে বাবা যুদ্ধে যা, দেশটাকে উদ্ধার কর, আপনি আপনার কন্যাকে সঁপে দিয়েছিলেন যে মা যা, করোনা যুদ্ধে যা, জয়ী হয়ে ফিরে আসিস। তো স্যার এই আবেগটা কিন্তু আপনার প্রতি কিংবা আপনার প্রতি এই ধরনের একটা আবেগ কিন্তু ভালোবাসা আমাদের ইয়াং ইয়াং সোসাইটি যারা আছি, বিশেষ করে আপনার সন্ধানের জন্য তো আমরা আপনাকে লিজেন্ড ভাবি আমরা যারা আছি আমরা। তো সেই হিসাবে স্যার আপনার পরামর্শ মোতাবেক আপনার জ্ঞাতার্থে জানাইছেন, আমাদের সাতক্ষীরাতে যেহেতু আমার নিজ জেলা, আমার নিজ জেলার প্রতি একটা দায়িত্ব আছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের যেহেতু নীতি নির্ধারক পর্যায়ের কেউ নয়, একজন সামান্য কর্মী, সেহেতু আমি বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে বলবো না, সেটা নীতি নির্ধারকরা করবেন। ওনার আমি কর্মী হিসেবে যেটা আমার অর্ডার আসবে আমি সেটাই পালন করার চেষ্টা করবো, আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। আমি স্যার সাতক্ষীরাতে কি করেছি সেটা বলি স্যার। সাতক্ষীরাতে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমাদের সাতক্ষীরার বিএমএ কিন্তু আপনার মতো এরকম ডাইনামিক লিডার কেউ নাই যে এত সুন্দর করে হাল ধরবে কিংবা এত সুন্দর করে সবকিছু করবে, এবং এই ধরনের এগিয়ে আসার মতো কেউ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
যাক স্যার, আমি মানে নেগেটিভ কিছু বলছি না। আমি আমাদের সাতক্ষীরার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় কিন্তু আপনার মতো একটা স্বেচ্ছাসেবক টিম বানিয়েছিলেন এবং সেখানে আমরা যুক্ত ছিলাম। আমরা আমরা ছিলাম ডাক্তার পার্টে এবং উনি একটা অনলাইন সেবা চালু করেছিলেন। ওটার নাম দিয়েছিলেন হ্যালো ডাক্তার সাহেব গাবুরা থেকে বলছি। গাবুরা আমাদের প্রত্যন্ত সুন্দরবনের ঠিক কাছের একদম কাছের যে ইউনিয়নটার নাম গাবুরা। এবং ওই জন্য আমরা গাবুরাটাকে নাম দিয়েছিলাম যে হ্যালো ডাক্তার সাহেব গাবুরা থেকে বলছি। অর্থাৎ আমাদের উদ্দেশ্য ছিল একদম তৃণমূল পর্যায়ে টেলিসেবাটাকে চালু করা। এছাড়া জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা লকডাউন কার্যকর করতে এবং যে লাশ দাফন, হিন্দুদের লাশ সৎকার করার জন্য এখান থেকে বেশ কিছু স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। 10 সদস্য বিশিষ্ট লকডাউন বাস্তবায়ন টিম করা হয়েছিল স্বেচ্ছাসেবীদের নিয়ে, আমাদের মতো তরুণদেরকে নিয়ে। প্রতিটা উপজেলায় 7টা উপজেলায় করা হয়েছিল 10 সদস্যের টিম। এটা খুবই অপ্রতুল, কিন্তু একটা টিম থাকা মানেই সেটা সংখ্যা আরো বাড়বে। আর প্রতিটা উপজেলাতেই কিন্তু মৃতদেহ সৎকার কমিটি করা হয়েছিল। সেখানে যারা মুসলিম ভাইরা আছেন তাদেরকে দাফন করার জন্য কমিটি ছিল, হিন্দু ভাইদের দাহ করার জন্য কমিটি ছিল এবং অন্যান্য ধর্মে যারা আছেন তাদেরও তদ্রুপ কমিটি করা হয়েছিল। এছাড়া যে চিকিৎসক হিসেবে যে জিনিসটা করা হয়েছে, যে টেলিমেডিসিন সেবা বললাম, হ্যালো ডাক্তার সাহেব গাবুরা থেকে বলছি, এটা করা হয়েছিল সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে। এছাড়া আমরা ব্যক্তিগতভাবে যে আমাদের একটা সংগঠন আছে ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরা, তাদের পক্ষ থেকে একটা টিম করেছিলাম এবং ব্যক্তিগতভাবে আমি কিন্তু সেই 18 মাস থেকে টেলিসেবা দিয়ে আসছি। এবং আশিস দা জানবেন, আমি কিন্তু ফেসবুক, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ এবং আমার ডিরেক্ট যে ফোন SMS, আমি তো আসলে ওইভাবে রোস্টার করিনি, আর রোস্টার করার প্রয়োজনও মনে করিনি, কারণ আমি কতজনকে সেবা দিলাম এটা কিন্তু আমার কাছে মুখ্য না। আমি সেবা দিতে পারছি, এটাই মুখ্য। আর এই সেবা দেওয়ার, কাদেরকে সেবা দিচ্ছি, সেবা আমি বাংলাদেশকে সার্ভ করছি, এটাই আমার কাছে মুখ্য। তবে আমার কাছে যে গ্রস হিসাব আছে, আমি সেই যদি 19 মার্চ থেকে টেলিসেবার কথা ধরি, আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম 21 মার্চ, সম্ভবত 21 মার্চ থেকে এ যাবৎকালে আমি কিন্তু প্রায় 9000 মতো, এটা গ্রস হিসাব, কম বেশি হতে পারে, আমি যে প্রতিদিন যে কয়টা কল আসে আমি একটা অনুমান ভিত্তিক একটা সংখ্যা বলছি, আমি 9000 মতো টেলিসেবা আমি কিন্তু নিজেই দিয়েছি। আমি সারাক্ষণই ফোনে এনগেজ থাকি, এই জন্য আমার পারিবারিক জীবনও কিছুটা হ্যাম্পার হয়েছে বলবো, কারণ আমার সবাই আমাকে সাপোর্ট দেয়, আমার বাবা মা, আমার ওয়াইফ, বাচ্চা সবাই সাপোর্ট দেয়, বাট তার বাইরেও যেহেতু সবসময় ফোন নিয়ে, ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়, কখন কে প্রবলেমের কথা বললো। এবং আপনারা জানেন আমাদের একটা অনলাইন পোর্টাল আছে, ভয়েস অফ দ্য ডক্টর, চিকিৎসক বার্তা নাম। সেই চিকিৎসক বার্তা থেকে কিন্তু আমরা কন্টিনিউয়াস, আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের যে ডক্টর টিম আছে তারা কিন্তু অলরেডি সারা বাংলাদেশে সেবা দিয়ে যাচ্ছি। তো এই ছিল সংক্ষেপে আমার কার্যক্রম। আসলে সবার কাজের ধরন তো এক হয় না। আমি যদিও মুক্ত স্যারকে ফলো করি, স্যারের মতো করে কাজ করেছেন, কারণ স্যারের একটা খুব সুদক্ষ বাহিনী ছিল যাদেরকে উনি পাশে পেয়েছেন। আমার হয়তো সুদক্ষ বাহিনী ছিল না, আমি টেলিসেবা দিয়েছি এবং আমাদের জেলা প্রশাসনের ডাকে যখনই সহযোগিতা করা দরকার সেভাবে অনুযায়ী সেবা করেছি। আশিস দা। জি, ধন্যবাদ ডাক্তার সুব্রত। আমি মোশাররফ হোসেন মুক্তর কাছে শেষবারে এই প্রোগ্রামে শেষবারের মতো আসছি। মোশাররফ ভাই, আপনি আপনার যে শত সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম, সেই টিমের উদ্দেশ্যে আগামীতে কি করণীয় আপনি কিছু বলবেন? একই সঙ্গে করোনা মোকাবেলায় বাগেরহাটবাসীকে আর কি কি করতে হবে অতি সংক্ষেপে ছোট করে, ডাক্তার মোশাররফ হোসেন মুক্ত। মূলত আমাদের যে স্বেচ্ছাসেবক আছে ওরা মাঝে মধ্যে আমরা বসি, তো তাদের প্রতি আমরা এই আহ্বান জানাই যে আগামীতে করোনা সংক্রমণ সব বাড়তে পারে। তো এই সময় আমাদের আবার খুব উদ্যম নিয়ে মাঠে নামতে হবে, মানুষকে মাস্ক পরতে বোঝাতে হবে, প্রচারটা করতে হবে। আর তার সাথে সাথে এই সময় একটা কাজ করব, শীতের সময় মানুষজন শীতে কষ্ট না পায়, এখন থেকে শীত বস্ত্র জোগাড় করে এবং শীত বস্ত্র বিতরণের একটা কর্মসূচি আমাদের নিতে হবে, যাতে শীতে মানুষকে আমরা সুরক্ষিত রাখতে পারি। আর বাগেরহাটবাসীর প্রতি আহ্বান জানাই যে আপনারা নিজেরা যেটা পারবেন সেটা হচ্ছে নিজের মুখ নাক ঢেকে রাখতে একটা মাস্ক ব্যবহার করুন। সরকারের পক্ষ থেকে মাস্ক দেওয়া হচ্ছে, মাস্ক খুব দামি কিছু না, নিজেরা বানাতে পারেন 3 লেয়ার বিশিষ্ট একটা গেঞ্জির কাপড় দিয়ে। আর তার সাথে নিজের হাত দুটোকে পরিষ্কার রাখেন, খুব দামি সাবান দিয়ে দরকার নেই, সাধারণ লাইফ বয় ডেটল সাবান দিয়ে বারবার হাতটা ধোন এবং নিজেকে মুক্ত রাখেন, নিজেকে সুরক্ষিত রাখেন, আপনার প্রতিবেশীকে সুরক্ষিত রাখেন, আপনার চলার আশেপাশে মানুষকে সুরক্ষিত রাখতে সাহায্য করেন। এটা হচ্ছে আমাদের মূল আহ্বান সবার প্রতি। ধন্যবাদ। ধন্যবাদ
ডাক্তার মোশাররফ হোসেন মুক্ত, ধন্যবাদ ডাক্তার সুব্রত ঘোষ। সুপ্রিয় দর্শক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন 1971-এ বাঙালি যেমন বীরত্বের পরিচয় দিয়ে গৌরব কথা ঘরে তুলে এনেছে, আমরা এবারও করোনা যুদ্ধে জয়ী হয়ে আমাদের সেই বীরত্বকে আবারও ঊর্ধ্বে তুলে ধরবো। আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বলতে চাই, এই করোনা যুদ্ধে বাংলাদেশের জনগণ জয়ী হবে। আপনারা যে যেখানে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে একই অনুষ্ঠানে। সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা, শুভরাত্রি। ধন্যবাদ।